এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 সেপ্টেম্বর পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মোট 130টি মামলা হয়েছে। এর মধ্যে 119টি হত্যা মামলা। 15 বছর আগের সেই দিনটিতে কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, বরং সেটি ছিল বাংলাদেশকে দুর্বল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল। মামলার ভার কমতে শুরু করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির। সে সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় দলটি। তারা পলাতক হিসাবে যেখানেই থাকুক তাদেরকে এই বাংলাদেশে আনে তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের আমরা ফাঁসি দাবি করছি। বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পারস্পরিক সংঘাতে লিপ্ত হয়েছিল। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষের মনে জেগেছে তা পূরণে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমরা চাই যে অতি দ্রুত, এটা দেশের জন্য জনগণের জন্য ভালো। আপনি যত ডিলে করবেন তত ক্ষতি হবে। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা। গত 15 বছর ধরে স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করেছে, পুলিশ প্রতিষ্ঠানও তার বাইরে ছিল না। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই প্রতিপাদ্যে বরিশালে শুরু হয়েছে 15 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব হুদা আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ফ্যাসিবাদী সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এই তথ্য নিশ্চিত করলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কমছে বন্যার পানি, পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগন ভূঁইয়াতে। বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতির জাদুঘর, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি নিয়েছে এস আলম। ওবায়দুল কাদের ছিলেন মৃত্যুর গডফাদার। গণতন্ত্র ধ্বংসের জন্য ইসি দায়ী বলেছে রিজভী। প্রতিশোধ না নেওয়ার মানে আইন হাতে তুলে নেব না বলেছে জামায়াত আমির। ইউজিসির নতুন চেয়ারম্যান হলেন SMA ফয়েজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতির জাদুঘর। গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতির জাদুঘর করা হবে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এটি বর্তমান উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক। ওই বৈঠকে গণভবনকে স্মৃতি জাদুঘরের রূপ দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতির জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতির জাদুঘর করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জনগণের বিজয়কৃত গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতির জাদুঘরে রূপান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার। দক্ষিণ কোরিয়ার এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল, আরও অন্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এদিকে ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি নিয়েছে এস আলম। বেসামরিক খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে এস আলম গ্রুপ। আর এসব ঋণ নেওয়া হয়েছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের
সভা শেষে এসব কথা জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গত জুন প্রান্তিক শেষে ব্যাংকটির ঋণ স্থিতি দাঁড়িয়েছে 1,74,000 কোটি টাকার বেশি। ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে। নামে বেনামে নেওয়া এসব ঋণের পুরো তথ্য পেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। সম্পদ অতি মূল্যায়ন করে ঋণ বের করে নিয়েছে তারা। ইতিমধ্যে এই গ্রুপটির সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে, তবে তাদের ঋণের বিপরীতে এসব জামানত রয়েছে তা দিয়ে কভার করা হবে না। জামানতের বাইরে যেসব সম্পদ রয়েছে তা বের করার জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় প্রায় 2,300 কোটি টাকার ঘাটতি ছিল, এখন এটা প্রতিদিনই কমে আসছে। আজ তা 2,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বছরের মধ্যে ইতিবাচক ধারায় ফিরে আসবে বলেও আশা করছি। তিনি আরো বলেন, অনেক গ্রাহকের এতদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর আর হবে না, কারণ গত 1 সপ্তাহে যে পরিমাণ জমা হয়েছে তার চেয়ে বের হয়েছে কম। এদিকে ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার। সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে চিত্রনায়িকা জাহারা মিতুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। মিতুকে একাধিকবার কাদেরের সঙ্গে দেখা গেছে, এমনকি তার প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করতে পর্যন্ত এসেছিলেন এই নেতা। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহররতে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। আগুন নামের সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি, তবে শেষ পর্যন্ত অফসাইডের নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও চলছে আলোচনা। ঘন ঘন বিদেশ সফর, 5 তারকা হোটেলে রাত যাপন সহ নানা বিষয় সামনে এসেছে। অনেকের মতে মিতুর গডফাদার ছিলেন কাদের, এমনকি কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উঠতি নায়িকা। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মিতুর সঙ্গে কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলতে শুরু করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা। সাম্প্রতিক একটি সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিতুর, এমনকি প্রায় রাতেই দেখা হতো তাদের। শুধু তাই নয়, ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের ছবি, ভিডিও এবং ঘনিষ্ঠতা দেখিয়ে অনেক কাজও বাগিয়ে নেওয়ার চেষ্টা করতেন তিনি। এই নেতার ছত্রছায়া থেকে বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন মিতু। সিনেমায় নিজের প্রভাব খাটাতে থাকেন, এমনকি প্রযোজকদের ব্ল্যাকমেইলিং এর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মিতু। পোস্টে তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটার রেকর্ডও থাকবে। কল লিস্টের রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই দেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমার বাপের জন্মে দেখিনি। এদিকে সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় মুগ্ধ মিতু জানিয়েছেন, কোনো পুরুষকেই তার ভালো লাগে না, বিশ্বাস করতে পারেন না তিনি। এক ধোঁকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার। এদিকে গণতন্ত্র ধ্বংসের জন্য ইসি দায়ী বলেছে রিজভী। দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন দায়ী বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করায় যারা দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি। তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিপন্থী কৃষিবিদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দখল ও ডাকাতির নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন। আপনি কেন পদত্যাগ করেননি? আপনার কাছে চাকরিটাই বড় ছিল। দেশ ও রাষ্ট্রের কথা কি মনে ছিল না? আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যেগুলো প্রতিষ্ঠান দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। তিনি বলেন, পৃথিবী কাঁপানো শিশুদের আন্দোলনের মধ্য দিয়ে এক ভয়াবহ দানবের পতন হয়েছে। এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি, 20 দলীয় জোট এবং সমমনা জোটগুলো। 5ই আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তাই স্বৈরাচারের দোসরদের সঙ্গে আতাত করা মানে
মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণ বেইমানি করা। রিজভী বলেন, আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যার সঙ্গে স্বাধীনতা এবং গণতন্ত্রের গভীর সম্পৃক্ততা রয়েছে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমাদের। একটি রাজনৈতিক দলের অতীতে আতাত করা যাদের রেকর্ড আছে সেই দলের নেতারা ক্ষমা করার কথা বলছেন। হত্যাকারীদের কিসের ক্ষমা? গণহত্যাকারীদের ও গণহত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। এখনো সকল অফিস আদালতে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে যা জনগণের নজরে এসেছে। এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শুধুমাত্র 4টি পত্রিকা রেখে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, এবার ভিন্ন রূপে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। পত্রিকা বন্ধ করেনি, কিন্তু মালিকানা দিয়েছে আওয়ামী লীগের একনিষ্ঠদের। তারা সারাক্ষণ আওয়ামী লীগের প্রচার মাধ্যম হিসেবে কাজ করছে। গণমাধ্যমের মূল কাজ সত্য উদ্ঘাটন করে সঠিক খবর পরিবেশন করা, এটাই গণতন্ত্র। এর বাইরে গেলে সেটা গণমাধ্যম নয়, প্রচার মাধ্যম বা স্বৈরাচারের ডান্ডা। প্রকৃত গণতান্ত্রিক দেশে স্থিতিশীল বজায় রাখতে ভূমিকা রাখে গণমাধ্যম। রাষ্ট্রীয় গণতন্ত্রকে বিকাশ করতে হলে একমাত্র উপাদান হচ্ছে স্বাধীন গণমাধ্যম, আর সেই গণমাধ্যমকে অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।